জাইন বসলো। মেহরুন্নিসা প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন, তবুও গলল না। তাই অন্য পন্থা অবলম্বন করলেন। পন্থাটা তাকে নুসরাতই দিয়েছে। তুই কেন বিয়ে করতে চাস না? কারণটা আমারে ক। দাদি, আমি কি বলেছি কোনোদিন বিয়ে করব না? আবার বল, ভুই লাগেছি, আবার ক। আমি টেলাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর করবেন না দাদি, আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়া কইরা নিছে, তাইলে তুমি বিয়া কইরা ফালাইতে কি সমস্যাটা কি হইস? দাদি এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমার হৃদয় কাউকে জায়গা দিতে পারবে না। ডেলা তো তোরে চাইলে আশি করে বিয়া কইরা ফেলাইছে, তুমি ওর জন্য বিয়া করবা না? তুমি এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি? ও বিয়ে করলে আমাকে করতে হবে এরকম কোনো কথা নেই। ডেলা তোমারে ওই দিন কইছিল না তুমি রইবা সারা জীবন এইরকম, কেউ তোমারে বিয়া করব না তোমার এই চরিত্রর লাইগা? তোমার মতো ফাটা কেষ্টরে কে বিয়া করব? লও, ওর কথা হাসা হইয়া যাইতাছে। কখন বলো দাদি এই কথা? আমি তো শুনিনি। তুই শুনবি কা? এইসব তোর কানে ঢুকবো না? তোর কানে ঢুকবো ডেলার মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সদ্ব্যবহার করলেন মেহরুন্নিসা। ভাবুক জাইনকে আরো ভাবার্ত করে বললেন, এই সুযোগ তোমারে নিজেরে প্রমাণ করার সুযোগ, একবার আয়, বারবার আয় না। এই সুযোগ ব্যবহার কর জাইন। জাইন মেহরুন্নিসার কথার মারপ্যাচ বুঝলো না। মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি? আরে নিজেরে প্রমাণ কর। ডেলা মেলারে চোখে আঙুল দিয়া দেখাইয়া দাও ওর থেকে ভালো মাইয়া তুমি বিয়া কইরা ফেলাইছ। যখন দেখব তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া কইরা সুখে সংসার করছিস, তখন দেখব আর জ্বলবো ডেলা। দাদি সত্যি? হ্যাঁ সত্যি, নিজেরে প্রমাণ কইরা দেখাইয়া দে তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া করছস। তোরে বিয়া না করে ডেলার জীবনের সব থাইকা বড় ভুল ছিল। জাইন মাথা নাড়ল। হিংসা হলো আশিককে। এত বছর ডেলাকে আগলে ও রেখেছে, আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ও সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দিবে ডেলার থেকে সুন্দর মেয়ে বিয়ে করে। একবার ক তুই রাজি বিয়া করতে? জাইন ওপর নিচ মাথা নাড়ালো। মেহরুন্নিসা চুপিসারে নিজের মোবাইল হাতে নিলেন। রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল, আমি বুঝবার পারছি না কি কথা কোস। তুই কি রাজি বিয়া করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। হঠাৎ ঘড়ির ঘণ্টা বিকট শব্দে বেজে উঠল। মেহরুন্নিসা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজছে। জাইনের ভারী স্বরের আওয়াজ আসলো, আমি রাজি। পরে কিন্তু পোল্টি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাই নাই। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়ে করতে আমি রাজি। জাইন বিয়ে করার জন্য রাজি হওয়ার সাথে সাথে মেহরুন্নিসা এই মুহূর্তে বিয়ে দেওয়ার জন্য তাড়া দিলেন। হেলাল সাহেব বললেন, আম্মা আগামীকাল বিয়ে দিব। এত রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে কিভাবে দেব? কিন্তু মেহরুন্নিসা মানতে নারাজ। তার এক কথা, আজ যখন রাজি হয়েছে তখন আজই বিয়ে দিয়ে দিতে হবে। যে কোনো সময় জাইন পাল্টি মেরে দিতে পারে। জাইনের ওপর বর্তমানে কোনো প্রকার বিশ্বাসই নেই ওনার। রাজি হয়েছে যখন, তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এই সুবর্ণ সুযোগ কে মিস করবে? রাত 11:30টার দিকে মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বাড়িতে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব কাঁচা ঘুম রেখে আসতে চাইছিলেন না। মেহরুন্নিসা ধমক দিয়ে বললেন আসার জন্য। তিনি যত টাকা দিয়ে বিয়ে পড়ান তার থেকে দ্বিগুণ টাকা দিবেন। দ্বিগুণ টাকা পাওয়ার লোভে কাঁচা ঘুম রেখে মসজিদের ইমাম বললেন 15 মিনিটের ভেতর আসছেন তিনি। ইসরাত ভার্সিটি থেকে সন্ধ্যের দিকে আসায় ভাত খেয়ে সন্ধ্যাবেলা থেকে ভাত ঘুম দিচ্ছিল। ক্লান্ত শরীর, পেট ভরা থাকায় আজ রাতে খাবার খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত ইসরাতকে নাজমিন বেগম ঘুম থেকে টেনে তুলে ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসিয়ে দিলেন। ইসরাত ঘুমে তাকাতে পারছে না। এক চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে সোফার পেছন দিকে ভর দিয়ে চোখ বুজে নিল। আগে ঘুম, তারপর অন্য কিছু। ইরহাম হেসে লুটোপুটি খাচ্ছে। তার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত বিয়ে এটা। বিয়ের কোণে সোফায় বসে ঘুমোচ্ছে, আর বর ট্রাউজার, মাথায় টুপি আর গেঞ্জি পরে সোফার উপর বসে মাথা নিচের দিকে রেখে মুখ গোমড়া করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে না এদের দুজনের বিয়ে। নাজমিন বেগম ওনার বিয়ের ওড়না নিয়ে এসে ইসরাতের মাথায় পেঁচিয়ে দিলেন। ইমাম সাহেব এসে সোফায় বসে গেলেন। কোণে এখনো ঘুমোচ্ছে। জাইন গম্ভীর গলায় সালাম দিল ইমামকে। আমি বিয়ে করার আগে ইসরাতের সাথে কথা বলতে চাই। হ্যাঁ কথা কও, আমাগো কোনো সমস্যা নাই গা, কিন্তু যা কইবার এখানে দাঁড়াইয়া কইবা। এখন পার্সোনাল কথা কইবার সময় নাই গা।
সবার সম্মতি নিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই ইসরাত। হ্যাঁ অথবা নাতে উত্তর করো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি না করে দিলে এই বিয়ে হবে না, কেউ তোমাকে জোর করবে না। ঘুমন্ত ইসরাত কোনো কথা শুনল না। তার মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, সবকিছু মেনে নিলেই গিয়ে আরামে ঘুম দিতে পারবে। কোনো রকম এখান থেকে বের হতে পারলেই হলো। মাথার ভেতর ভূ ভূ শব্দ হচ্ছে ঘুমের অভাবে। সবাই চুপ করে আছে ইসরাতের উত্তর শোনার জন্য। নিস্তব্ধ পরিবেশে মেইলির ইঞ্জিনের শব্দ ভেসে আসলো। হ্যাঁ। ইসরাতের স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। দেনমোহর কত টাকা বাঁধবো? 20 লক্ষ টাকা বাঁধেন। ভাই নগদ টাকা দিতে হবে আমার মেয়েকে, মনে রাখবেন কিন্তু। আমার ছেলের কি টাকার অভাব? তাহলে বিয়ে পড়ানো শুরু করি। ইমাম সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। 20 জুলাই রাত 12:32 নগদ 20 লক্ষ টাকা ধার্য করিয়া সৈয়দ জাইন হিলালের সহধর্মিণী হলেন সৈয়দা ইসরাত নাসির। দুজনের জীবন এক সুতোয় বাঁধা পড়ল। বিয়েতে উপস্থিত ছিল আরশ, ইরহাম, নুসরাত আর বাড়ির কর্তীরা। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, তাই আর ঘুম থেকে তুলতে নিষেধ করে দিলেন হিলাল সাহেব। বিয়ে শেষ হতে ইসরাত ইমামকে সালাম দিয়ে নিজের রুমে গেল ঘুমানোর জন্য। আগামীকাল সকালে ভাবা যাবে কি হয়েছে, এখন ঘুমানো প্রয়োজন। আজ এত আরামের ঘুম আসছে কেন? ঘুম মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে। এখন না ঘুমালে মনে হচ্ছে মরেই যাবে। ইসরাত কোনো রকম রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আহ, শান্তি। চোখ দুটো লেগে আসলো। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। অন্যদিকে নুসরাত নখ কামড়াতে কামড়াতে নখ ব্যথা করে ফেলেছে, তারপরও কামড়ানো বন্ধ করছে না। গভীর চিন্তা করছে ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে জাইনের সাথে। ইসরাতের পরে বিয়ে হওয়ার কথা ছিল জায়ানের। জাইনের বিয়ে হয়ে গেল, এবার জায়ানের পালা। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে জায়ানকেও। তারপর কার পালা? ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি ইসরাতের বিয়ে দেওয়ার কি ছিল? সোফার ওপর দুপা তুলে বসল। গভীর চিন্তায় লিপ্ত নুসরাত। খাল কেটে কুমির নিয়ে এসেছে নিজেই নুসরাত। বুড়ির কানে এসব কথা ঢুকানোর কি ছিল? আরো 2-1 বছর পর ইসরাতের বিয়ে হলে কি এমন হতো? চোর গেলে বুদ্ধি বাড়ে। নুসরাতের অবস্থা সেরকম। কি করা যায়, কি করা যায়? চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। সাথে আরেকটা চিন্তা আসলো মাথায়। আরশের বাচ্চা এখন তার বেয়াই। দুজন বেয়াই বেআইন। শেষ, সব শেষ। জীবনে যা স্বপ্ন দেখেছিল সব শেষ। ভেবেছিল কত কি ইসরাতের জামাইয়ের ভাইয়ের সাথে ইটিস পিটিস করবে, সব ধুলিসাৎ হয়ে গেল। বেয়াইয়ের হাত ধুয়ে আর টাকা পাওয়া যাবে না। ইসরাতের জামাইয়ের জুতো লুকিয়ে টাকা পাওয়া যাবে না। বিয়ের দিন গেট ধরলেও টাকা পাওয়া যাবে না। আরশের বাচ্চা ওখানে দাঁড়িয়ে ধমকাধমকি করবে। সবকিছু নুসরাতের চোখে এখনই ভাসছে। চিন্তা করতে করতে পা নামিয়ে বসলো নুসরাত। নখ কামড়াতে কামড়াতে সিঁড়ির দিকে হেঁটে গেল। 2-3 দিন আগের কথা মাথায় আসলো নুসরাতের। ইচ্ছে করলো মাথা নিয়ে দরজার সাথে বাড়ি দিতে। কে নাড়া দিয়েছিল তাকে এসব আইডিয়া দেওয়ার জন্য? ধীরে ধীরে নিজের কর্মকাণ্ডের কথা মনে হলো। শয়তানি লাড়া দিয়েছিল ওই সময়। দাদি, জাইন ভাইয়ের বিয়ে দিতে চাও তুমি? হুম। শোনো, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। অনেক তো ইমোশনাল কথা বললে, পটলো? পটলো না। তুমি ভাইয়াকে ধোকা দাও। ভাইয়াকে তোমার কথা দিয়ে ফাঁসিয়ে ফেলো, দেখবে এমনি রাজি হবে। কিভাবে ভাসাবো বইলা দে? কেন বলবো? আমার কি বেনিফিট এখানে? বলবো না। বেনিফিট ছাড়া নুসরাত সৈয়দ কোনো কাজ করে না। টাকা দে মনে তোরে। কত চাইস তুই? বেশি না, তুমি বুড়ি মানুষ দাদা, 1000 টাকা দিলে হবে। আমি আবার মানবতার ফেরিওয়ালা। আচ্ছা ডাইন, এইবার ক। এদিকে আসো। জানো না দেয়ালেরও কান আছে? কানে কানে বলি। কানে কানে নুসরাত শিখিয়ে দিল কি কি করতে হবে। মেহরুন্নিসা বললেন, কাজ করবে? না করলে টাকা ফেরত। একদম 100% সত্যি কথা। বান্দার বিষয়ে কোনো মিথ্যা কথা বলে না নুসরাত। কথাগুলো মাথায় আসতেই নুসরাতের নিজেকে ইচ্ছে করলো নিজেকে ঠাস করে থাপ্পড় মারতে। মাত্র 1000 টাকার জন্য এদের বিয়ে দিয়ে দিল। এসব কুটনামি আইডিয়া দিল বুড়িকে। নিজের পায়ে কুড়াল মারলি রে গাধি। ইসরাতের অন্য জায়গায় বিয়ে হলে আরো বেশি টাকা আয় করতে পারতি। বলতি কোথাকার। নিজ মনে নিজেকে ধিক্কার জানালো। আর করবি টাকা দিয়ে কাজ? লে, এবার লোকসান সামলা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মাথায় নিজে 2-1টা গাঁটটা মারল। আরশ সোফার উপর বসে কখন থেকে খেয়াল করছিল নুসরাতকে। সোফার উপর পা তুলে বসে, আবার নামায়, কিভাবে আবার চোখ বড় বড় করে। পরে সিঁড়ি দিয়ে যেতে যেতে নিজেকে গাঁটটা মারে, মাথায় বাড়ি মারছে। পাগল হয়ে গেল নাকি? বোনের বিয়ের শোকে আরশের হঠাৎ মনে হলো অনেকদিন হয়েছে নুসরাতকে জ্বালায় না, আজ একটু জ্বালাতে ইচ্ছে করলো।
নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হলো, কি ভাবছে এসব। তবুও জ্বালাতে ইচ্ছে করছে। সবকিছু এক সাইডে রেখে আরশ উঠে দাঁড়ালো। ট্রাউজার ঠিক করে টি শার্ট টেনে ভাঁজ ঠিক করলো। নুসরাত ডিপ্রেশনে মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটছিল আর ভাবছিল কত বড় লস করলো নিজের। নিজ মনে গান গাইলো, পরাণ যায় জ্বলিয়া, পরাণ যায় জ্বলিয়া। হা হা হা। একে তো রোগা, তার উপর চুলগুলো কোনো রকম বান করে রাখা থাকে, যা 2 মিনিট পর পর শুধু খুলে যায়। রোগা শরীরের ওপর ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট পরে হাঁটছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো মৃতদেহ হেঁটে চলেছে। নাজমিন বেগম ইসরাতের রুমে এয়ার কন্ডিশন আনার জন্য গিয়েছিলেন। হঠাৎ ঝুঁকে কিছু আসতে দেখে চিৎকার করে উঠলেন। নুসরাত সোজা হয়ে মায়ের দিকে তাকালো। চুলগুলো সামনের দিকে এসে মুখ চোখ ঢেকে গিয়েছে। হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। ডিপ্রেশনে মুখ দিয়ে বের হলো আওলা ঝাওলা কথা। চিৎকার করছে কেন আম্মা? নাজমিন বেগম বুকে থুথু ছিটিয়ে নুসরাতের পিঠে হালকা জোরে থাপড় মারলেন। মরা মানুষের মতো হাঁটছিস কেন? আর চুলগুলো বাঁধিস না কেন? সারাদিন জিনের মতো ঘুরে বেড়াস। এখন যদি তোকে দেখে আমি হার্ট অ্যাটাক করতাম তখন কি হতো? যখন হতো তখন দেখা যেত, এখন এত ভেবে কি লাভ? থাপড়ে লাল করে দিব। যা, চুলগুলো গিয়ে বাঁধবি, না হলে তোর একদিন কি আমার একদিন। আম্মা, আমার হাত কিরকম লক্কর ঝক্কর হয়ে গিয়েছে, এই দেখো, কাজ করছে না। হাত নাড়িয়ে দেখালো নুসরাত। কান্না করে দিবে দিবে করে আবারও হেসে উঠল। আবার ভং ধরা কান্না করে দিল। এই মরা মানুষের মতো করবি না। তুই খাবার পাস না আর পাগলের মতো হাসা বন্ধ কর। পাগল হয়ে গিয়েছিস? এরকম রোগা হলে কিভাবে? আর এসব কি কাপড় পরিস? এর ভিতর তো আমার জায়গা হয়ে যাবে। এসব কাপড় পরিস বলে তোকে আরো বেশি মরা মানুষ লাগে। যা, চুল বাদ গিয়ে। আমি যদি আজ চুলে খোপা পাই নুসরাত, তোর চুলে আগুন ধরাবো। নাজমিন বেগম ধমকে ধমকে এয়ার কন্ডিশন নিয়ে চলে গেলেন। নুসরাত এবার সিঁড়ি রেলিং ধরে বসে পড়ল। পায়ে শক্তি পাচ্ছে না, কান্না আসছে আবার হাসিও আসছে। এ কি হলো? আরশের বাচ্চা তার বিয়ে হয়ে গিয়েছে। আহা, হাত পা ছড়িয়ে বসে রইল। রুমে যাওয়ার কোনো তাড়া নেই নুসরাতের। আরশ এতক্ষণ মা মেয়ের কথা শুনছিল, এবার এসে নুসরাতের সাথে লেগে বসলো। কি হয়েছে তোর? এভাবে মরা মানুষের মতো পড়ে আছিস কেন? আরশের কথার উত্তর দিল না। নুসরাতের গান গাইতে ইচ্ছে করলো। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গান গেয়ে উঠল। আমার টাকাগুলো সব উড়াইয়া লইয়া গেল। জানি না কত কি ভাবছিলাম, সব মাটির মতো ধুলিস্বাদ হয়ে গেল। আরিশা আমার প্লেনে সব পানি ঢেলে দিল। না 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 না, আমি নিজেই নিজের প্লেনে পানি ঢালছি। আহা আহা আহা। করে মুখ দিয়ে শব্দ করলো কান্না করার মতো করে। তারপর আবারও হেসে উঠল। আরশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এর কি হয়েছে? এরকম করছে কেন? আর এসব কি গান গাচ্ছে? কোনো মানুষের গলায় সুর এত বেসুরা হয়? আরশের ভেতর থেকে কেউ বলল, হয়তো তোর সামনে যেটা বসে আছে এর হয়। আরশের মনে হলো আজ আর ঝগড়া করবে না। কিভাবে ঝিম মেরে বসে আছে। রুমে গিয়ে ঘুমানোই উত্তম। চুপচাপ উঠে দাঁড়ালো। নুসরাত বসে রইল নিজ জায়গায়। ও ডিপ্রেশনে এখানে বসে ডিপ্রেশন দিবস পালন করবে আজ। পরে রুমে যাবে। আরশ একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আফসোস রইল আজ জ্বালাতে পারল না বলে মেয়েটাকে। পরের দিন সকালবেলা ইসরাতের যখন ঘুম ভাঙলো তখন রাতের কথা ধীরে ধীরে মনে হতে লাগলো। ইসরাতের মনে পড়লো জাইন তাকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা। সে স্বীকারোক্তি হ্যাঁ দিয়েছিল। বিয়ে হয়ে গিয়েছে তাদের। ঘুমের কারণে জিনিসগুলো আধো আধো মনে আছে। ইমাম সাহেব তাকে কবুল বলার কথা বলতেই ইসরাত সেকেন্ডের সাথে কবুল বলে দিয়েছিল। একটু কান্নাকাটি করেনি। হায় আল্লাহ, এ কি করলো? সত্যি বিয়ে হয়ে গিয়েছে নাকি নিজে স্বপ্ন দেখছে? চিমটি কাটলো, না সবই ঠিক আছে। পাশে তাকিয়ে দেখলো নুসরাত ঘুমিয়ে আছে। ইসরাত ধাক্কা দিল। নুসরাত নড়ে চড়ে ঘুমিয়ে গেল। এই উঠ, কাল রাতে কি হয়েছে A to Z বল। নুসরাত ঘুমের কারণে কথা বলতে পারলো না। রাত 3টার সময় এসে ঘুমিয়েছে। ও প্রচুর ডিপ্রেশনে, কথা বলতে ইচ্ছে করলো না। ইসরাত মাংস ধরে হাতের বাহুতে চিমটি কাটলো। নুসরাত চোখ বুজে থেকে থাপড় মারল ইসরাতকে। জ্বালাস না তো, ঘুমোতে দে, সর এখান থেকে। ইসরাত ঘাড় তারার মতো পড়ে রইল। আবার জিজ্ঞেস করলো, আগে বল কি হয়েছে কাল রাতে। আমি কি কিছু ভুল ভাবছি নাকি এটা সত্যি? নুসরাতের ইচ্ছে করলো ইসরাতকে মাথায় তুলে আছাড় মারতে। দাঁতে দাঁত চেপে বলল, কাল রাতে তোর আর তোর জামাইয়ের বাসর হয়েছে। তারপর একটা বাচ্চা তোর জামাই পয়দা করছে। হয়েছে খুশি, এবার যা এখান থেকে, মাল। জ্বালাস না তো। ইসরাত নাছোড় বান্দা, সে নড়ল না। আবারও ধাক্কা দিল নুসরাতকে। নুসরাত এবার চিক্কুর দিয়ে ভয়ঙ্কর গালি দিল। ইসরাত গায়ে মাখল না। কিছু জানতে হলে কিছু সইতে হবে, এটা কোনো বিষয় না। প্লিজ বল কি হয়েছে,
আমি মরে যাব বোন, চিন্তা আমার মাথা ফেটে যাচ্ছে। কই ফাটছে? আমি তো দেখতে পাচ্ছি না। খেয়ালি না করে বলতো কি হয়েছে। নুসরাত সব খুলে বলল। ইসরাত প্রচুর সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে থাকলো। তারপর হু হু করে কান্না শুরু করলো। বালিশের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিল। আমাকে জিজ্ঞেস করেছিল আর আমি কি সুন্দর রাজি হয়ে গেলাম। এ তুই কোথায় ছিলি ওই সময়? তুই না আমার থেকে নগদ 500 টাকা নিলি বিয়ে ভাঙার জন্য? বিয়ে ভাঙলি না কেন? হ্যাঁ, কি করছিলি ওই সময় তুই? ইসরাত রাগে নুসরাতের চুল চেপে ধরলো। নুসরাতও চুল চেপে ধরলো। তুই কেন হ্যাঁ বললি? তোকে জিজ্ঞেস করেছিল, তুই না করলি না কেন? মা বাবার ভদ্র সন্তান আপনি, হ্যাঁ বলেছেন কেন? আমি কি বলেছিলাম হ্যাঁ বলার জন্য? তুই কেন থামালি না আমাকে? তুই থামালে তো বিয়েটা হতো না। টাকা নিয়ে এভাবে বাটপারি করিস তুই? তোকে তো আমি কি করবো রে নুসরাত? টাকা দিয়েছিস তুই আমাকে কখন, কোন সময়? এক্স্যাক্ট টাইমটা বল। আমি কি কোনো দায় নিয়ে রাখছি তোর বিয়ে ভাঙার জন্য? খুব ভালো হয়েছে, ছ্যাঁকা খোরের সাথে তোর বিয়ে হয়েছে। তোর জামাই ছ্যাঁকা খোর। তারপর কি? দুই বোনের মধ্যে ঠাস ঠুস করে ফাইট হলো। হাড্ডাহাড্ডি লড়াই। একজন লাথি মারে তো আরেকজন কিল মারে, একজন কিল মারে তো আরেকজন খামচি মারে। সচরাচর মারামারি সৈয়দ বাড়িতে কেউ করে না, আরিশা আর রাহান ছাড়া। নুসরাতের রুমের পাশে জাইনের রুম, আর জাইনের রুমের সামনের রুম আরশের। মারামারি শব্দ শুনে আরশ দৌড়ে আসলো। নখ ছাড়া দরজা খুলতেই নুসরাত আর ইসরাতকে দেখলো বসে আছে। আরশ ভ্রুকুচকে তাকালো। দুজনের চুলের অবস্থা ব্যাঘাতিক। ইসরাত ফর্সা হওয়ায় মুখ কিছুটা লাল হয়ে আছে। আরশ বুঝলো মুখে মার পড়েছে। সচরাচর দেখা যায় নুসরাতের হাতে মার খেয়ে ইসরাতকে কান্না করতে। তারপর কি? নাজমিন বেগমকে বিচার দেয় ইসরাত। নাজমিন বেগম এসে নুসরাতের গালে ঠুস ঠুস করে থাপ্পড় দেন। তারপরও এই শুধরাচ্ছে না। কি করছো দুজন? এই সকালবেলা তোমাদের রুম থেকে ঢুসটা শব্দ আসছে কেন? আর কোনো ভদ্র ঘরের মেয়েরা সকালবেলা এসব করে না। তোমাদের আচরণ দিন দিন দেখছি খারাপ হচ্ছে। আর নুসরাত, তুই বড় বোন একটা মারলে ঘুরিয়ে মারতে হয় না, জানো না? কেউ শেখায়নি তোকে? অভদ্র হয়ে যাচ্ছিস তুই। কি করেছি আমরা? আমরা তো জিম করছিলাম, তাই ঠুসঠাস শব্দ আসছিল। আর আপনার কাছে কখন আমি ভদ্র ছিলাম? সব দিন তো বেয়াদব, অভদ্র, অদ্ভুত আরো কত কি ছিলাম। তাহলে চুলের এই অবস্থা কেন? আর ইশরাত, তুমি বড়, ওর মতো পাগলের সাথে মারামারি করতে যাও কেন? সেই তো তুমি বেশি ব্যথা পাও। পাগলের সাথে ভালো মানুষ লাগতে চায় না। মুখে কিছু লাগিয়ে নিও, আঁচড় পড়ে গিয়েছে। এসব পাগলের সাথে এক রুমে তুমি থাকো কিভাবে? আমার ভাবতেই ভয় লাগে। নুসরাত কিছুক্ষণ আরশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নেমে হাত খোলা দরজা পুরো খুলল। আরশের পাশে জায়গা থাকা সত্ত্বেও আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, আজ পাগল মেয়ে মানুষ। নুসরাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিশা আর আহানের রুমে গেল। রুমে গিয়ে দেখে দুজন বসে কথা বলছে। আহান উঠে দাঁড়ালো। নুসরাতকে দরজার সামনে দেখে ভেতরে আসতে বলল। নুসরাত রুমে ঢুকে ঠাস করে আহানের বিছানায় শুয়ে পড়ল। নুসরাতকে দেখে আহান গাইগুই করল। নুসরাতের সামনে কিভাবে কাজটা করবে? বড় আপু মাথা ফাটাবে তার। নুসরাত চুপ করে তাকিয়ে দেখলো হচ্ছে কি এখানে। আহান নাকমুখ বিকৃত করে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল আর নুসরাত এসে সেটাই ব্যাঘাত ঘটিয়েছে। এরূপ মুখ বানিয়ে তাকিয়ে আছে আহান। কি এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে পারলে তুই আমায় কাঁচা চিবিয়ে খাবি। কিছু না। যা কর কর, আমি কিছু বলবো না। মনে কর আমি এখানে নেই। এখন কি করতে চাইছিলি কর। এই জন্য বড় আপু, তোমাকে আমার এত ভালো লাগে। নুসরাত লজ্জা পেয়েছে এমন ভাবে মুখ লুকালো। মুখে হাত রেখে হেসে উঠল। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। কি করবি কর। আমি লজ্জা পাই, এসব বলবি না আমার সামনে। আহান বই রাখা বক্স থেকে চুল কাটার মেশিন, তারপর ব্লেড বের করলো। নুসরাত খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকলো এরপর কি হয় দেখার জন্য। আহান ব্লেড হাতে নিয়ে আরিশার কাছে গেল। নুসরাত শুয়ে শুয়ে এদের গতিবিধি লক্ষ্য করছিল। ব্লেড নিয়ে আরিশার ভ্রু ঘষতে শুরু করলো। নুসরাত ধমক দিল, কি করছিস এসব? আরুর ভ্রুর মাঝে ব্লেড ঘষছিস কেন? ভ্রু উঠে যাবে তো। আরে বড় আপু, চুপ করে শুয়ে থাকো তো। আমি আরুকে নিউ ভ্রু ডিজাইনিং করে দিচ্ছি। অল্ট ডিজাইন হয়ে গেছে এসব। তুমি চাইলে আমি তোমাকে ডিজাইন করে দিতে পারি। না ভাই, লাগবে না। তুই আরুকে নিউ ভ্রু ডিজাইন করে দে, আমারটা ঠিক আছে। নুসরাত আরাম করে বিছানায় শুয়ে সামনে তাকিয়ে রইল। আহান চুল কাটার মেশিন নিয়ে আরুর কাঁধ সমান চুল হাতে নিল। মেশিন চালিয়ে চুল কাটতে গেল। নুসরাত লাফ দিয়ে উঠে মেশিন টেনে নিয়ে গিয়ে আহানের মাথায় গাঁটটা মারল। আহান বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতকে ঝাড়ি মারল। উফ বড় আপু, ডিস্টার্ব করছো কেন? থাপ
থাপড়ে উপরের পার্টির দাঁত ফেলে দিব। ভ্রু ডিজাইন করছিস কর না ভাই। ছোট্ট মেয়েটা চুলের পেছনে পড়লি কেন? ওর চুলে হাত দিবি, আমি তোকে টাকলা বানিয়ে দিব। আরও এবার ওর ভ্রু তুই ডিজাইন করে দে। বলদির মতো হাঁ করে বসে রয়েছিস। আহানকে শাসিয়ে বিছানায় শুয়ে পড়ল নুসরাত। ইশারায় বলল, শুরু কর। আরিশা চুল কাটার মেশিন দিয়ে আহানের মাথার মাঝখানে চুল কেটে দিল। আহান হাত দিয়ে ডান পাশ দেখালো, দেখিয়ে বলল এই পাশেও ডিজাইন করে দেওয়ার জন্য। আরিশা চারপাশ থেকে একটু একটু চুল কেটে আহানকে আবল বানিয়ে দিল। এরপর ব্লেড দিয়ে আহানের ডান ভ্রু মাঝ বরাবর ঘষল। বা ভ্রু ঘষতে যাবে রোহিণী রুমে এসে ঢুকলেন। আরিশার আর আহানের ভ্রু দেখে হাই হাই করে উঠলেন। নুসরাত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো, হাত ওপরের দিকে তুলে আড়মোড়া ভাঙলো, আবার বিছানায় বসলো। নুসরাত আম্মা, তুমি দেখোনি এরা এসব করছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়েই তো করলো, আমি দেখেছি তো। তাহলে নিষেধ করলে না কেন? আরে ছোট আম্মু, বাচ্চাদেরও তো একটু স্বাধীনতা দিতে হবে, তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কখন করবে? নইলে সারা বছর আমার মতো ডিপ্রেশনে থাকবে। যাও সরো তো এখান থেকে, তোমার উপর এখন আমার রাগ আসতেছে। তাহলে তো আর এখান থেকে সরবো না ছোট আম্মু, আজ পুরো দিন তোমার সাথে লেগে থাকবো। ওফ, ভালো লাগে না। এদের তো নিষেধ করা উচিত ছিল। আহান রে, আজ তোরে কেউ বাঁচাতে পারবে না তোর বাপের হাত থেকে। আর আরিশা, তুমি বোকা নাকি? ও তোমার ভ্রু কেটে ফেললো আর তুমি বসে ওকে ভ্রু কাটার পারমিশন দিলে? কি বিশ্রী লাগছে তোমাকে? আম্মু, আমাকে সুন্দর লাগছে না? আহানের গোলগাল মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন রোহিণী। নুসরাত হেসে দিল আহানের চুলের কাটিং দেখে, রোহিণীও হেসে দিলেন। আহান রে, তোরে সোবলা মুরগির মতো লাগতেছে। নুসরাত আর রোহিণী হেসে গড়াগড়ি খেলেন। আরিশা মায়ের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো। তাদের মা তাদের নিয়ে হাসাহাসি করছে, এটা কোনো কথা? যেখানে নুসরাতকে বকা দিবে কেন তাদের আটকালো না, সেখানে নিজে তাদের নিয়ে হাসছে। আহান, আয় বাপ, তোর চুলগুলো কেটে টাকলা করে দেই। আম্মু, নিউ ডিজাইন করব আমরা। আহানের গালে নাকে ঠোঁটে চেপে চুমু খেলেন রোহিণী। হ বাপ, আয়, তোকে নিউ ডিজাইন করে দেই। সকালে ইসরাতের সাথে ঝগড়ার জন্য ইসরাতের সাথে কথা বলছে না নুসরাত। ইসরাত কথা বলতে গেলে কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইসরাত অনেক চেষ্টা করলো, তারপরও কথা বলল না। এটা সচরাচর হয়ে থাকে। ইসরাতের সাথে ঝগড়ায় হেঁটে গেলে বা ঝগড়ায় কেউ এসে ইসরাতের হয়ে কথা বললে নুসরাত ইসরাতের সাথে রাগ করে বসে থাকে। ইসরাত রুম থেকে বের হচ্ছে না, তার কি রকম লজ্জা লাগছে। বড় চাচি তার শাশুড়ি আম্মু হয়ে গিয়েছে, তাদের সামনে যেতে কি রকম অস্বস্তি হচ্ছে। আর জাইনের সামনে দাঁড়াবে কিভাবে? উফ, এত লজ্জা কোথায় থেকে আসলো নিজের ভেতর? ইসরাত ভেবে পাচ্ছে না, তাই রুমে বসে আছে। বাড়ির সবাই নিজ নিজ রুমে দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। নুসরাত ইসরাতের রুমে যাচ্ছে না, আজ সারাদিন বাইরে বাইরে ঘুরছে। অনিকা আজ বাহিরে গিয়েছে ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে, তাই সারাদিন অনিকার রুমে পড়েছিল। অনিকা কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তাই ইরহামের রুম নুসরাত দখল করেছে। ইরহাম বলল নিজের রুমে যাওয়ার জন্য। নুসরাত এক ঝাড়ি মেরে ইরহামের মুখ বন্ধ করে দিল। তার কিছুক্ষণ পর আবার বলল নুসরাতকে নিজের রুমে যাওয়ার কথা। নুসরাত নড়ল না, বিছানায় শুয়ে মোবাইল টিপতে শুরু করলো। বোন আমার, নিজের রুমে যা, আমার শরীর ব্যথা করছে, একটু ঘুমাবো আমি। এখানে ঘুমিয়ে পড়। বোন আমার, প্লিজ তোর রুমে যা, আমার রুম খালি কর। আমার রুমে কেন আসলি? আরশ ভাইয়ের রুমে যা, খালি আছে তো সেটা। আর না হলে জায়ান ভাইয়ের রুমে, তা না হলে দাদুর রুমে যা। এটাও যদি না হয় আম্মু বা ছোট আম্মু বা চাচির রুমে যা। ধুর, ওদের রুমে কেন যাব? আমি মানুষের রুমে গিয়ে কি করব? তুই তাহলে আমার রুম থেকে বের হ। আমাকে কি তোর মানুষ মনে হয় না? প্লিজ বোন, যা তুই এখান থেকে। নুসরাত নড়ল না, ঘাড় তাড়ার মতো পড়ে রইল। তার এক কথা, সে এখান থেকে নড়বে না। প্রয়োজন হলে তুই যা, আমি যাব না। বোন প্লিজ, বোন যা, তোর দুই পায়ে পড়ি। আমার মতো মানুষ এত আর্জি করছে, তারপরে তুই কেন যাচ্ছিস না? নুসরাত কিছু খোঁজার ভঙ্গিতে আশেপাশে তাকালো। আশপাশ খুঁজে কপালে ভাঁজ ফেলে ইরহামের দিকে তাকালো। মানুষ কই? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে আমি মানুষ, তোর চোখে পড়ছে না? তুই কিসের মানুষ? তুই একটা অমানুষ। দেখছিস একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, তার মধ্যে এত ডিস্টার্ব করছিস। আমি ঘুমাবো, বেরিয়ে হ আমার রুম থেকে। সরি টু সে, এটা আমার রুম, আপনি ভুল করছেন আপা। যাবাক শালা, আমি এখান থেকে আজ নড়বো না। আজ যা খুশি তাই হয়ে যাক, আজ থেকে এটা আমার রুম। ইরহামের সহ্য সীমার বাইরে চলে গেল। নুসরাতের হাত ধরে একটানে বিছানা থেকে তুলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিল। যা ভাগশালী। তুই শালা আমাকে বের করে দিয়েছিস। আমি ভাবছিলাম সৌরভীর সাথে তোর কিছু একটা করে দিব,
এখন যখন বের করে দিলি তখন আর কি করার? তুই বা সিঙ্গেল মরবি, তোর এই কপালে জিএফ নাই। নুসরাত ভাবসাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মনে মনে গুনল 3, 2, 1 অ্যান্ড 0। পেছন থেকে ইরহাম ডেকে উঠল। নুসরাত মনে মনে হিহি করে হাসল। ইরহামের ডাক না শোনার ভান করে ধীরে ধীরে হাঁটলো যাতে আবার ডাক দেয়। ইরহাম আবার ডাকলো। নুসরাত একবার পেছনে রাগী মুখ নিয়ে তাকিয়ে সামনে চলে গেল। ইরহাম নুসরাতের পাশে দৌড়ে এসে তোষামত করল। বোন, রাগ করিস না, আমি তো এমনি বলছি। কত কি বলি এমনিতেই, আমরা ফ্রেন্ড, এসব ধরলে কি হয় নাকি? রাগ করিস না। আয় বোন, আয় আমার রুমে চল। প্রয়োজন হলে আমি আম্মুর রুমে চলে যাব, তুই আমার রুমে থাক। নুসরাতকে কথা বলতে না দেখে বলল ইরহাম, আমার রুমটা তোকে দিয়ে দিলাম, রাগ করিস না বোন। আয়, রাগ করে থাকিস না আমার কিউট বনুটা। নুসরাত মনে মনে হেসে গড়াগড়ি খেলো। ঢিল ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নুসরাত বলল, আহ, এত কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত। আচ্ছা বৎস, কষ্ট পেও না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইরহাম বিনা বাক্যে সব মেনে নিল। নুসরাত দোতলা রেলিং ধরে বসে গেল। আমাকে টেনে নিয়ে যা তোর রুমে। ইরহাম নুসরাতের হাতে ধরে টেনে নিয়ে গেল তার রুমে। নুসরাত মেঝেতে বসে বসে বিছানায় গিয়ে উঠে বসলো। এবার বল, তুই কি করবি সৌরভীর সাথে? কিছু করার কথা ছিল। একটু আগে। ও হ্যাঁ, পানি খাওয়া ভাই, গলা শুকিয়ে গেছে। এসব করতে গেলে তো এনার্জি লাগে। ইরহাম পানি আনতে খাবার টেবিলে গেল। নুসরাত ফোন দিল সৌরভীকে। হ্যালো, বল। তোর আশিক তোকে মিস করছে। সাদিয়াকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। 5টার সময় চলে আসিস। আজ রাতে থাকবি, কাপড় নিয়ে আসিস। নুসরাত ফোন রাখতেই ইরহাম ঝড়ের গতিতে পানি নিয়ে আসলো। নুসরাত পানি খেয়ে আরাম করে বসে রইল। কি করবি বললি না? তোর প্রেমিকা বিকেলে আসবে, তখন কিছু করব। এখন আমার রুম থেকে বিদায় হও, এলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। ইরহাম নুসরাতের পায়ে লাত মেরে চলে গেল। নুসরাত লাত খেয়ে হিহি করে হাসলো। ইরহাম বিড়বিড় করে বলল, পাগল বেটি মানুষ, মেন্টাল কোথাকার। তুই পাবনায় থাকার কথা ছিল, আমাদের বাসে কি করিস? ইরহামের অপমান নুসরাত গায়ে মাখলো না। মাছি তাড়ানোর ভঙ্গি করে অপমান সব উড়িয়ে দিল নুসরাত। ইরহামকে ভেঙিয়ে হাসলো দাঁত বের করে হিহি করে। বিকেলের দিকে সৌরভী আর সাদিয়া আসলো সৈয়দ বাড়িতে। নুসরাত কিচেনে গেল টুকটাক খাবার আনার জন্য। গিয়ে অবাক হয়ে তাকালো। আরশ ব্ল্যাক কফি তৈরি করছে। এ সময় ইরহাম আর হেলাল সাহেব ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ থাকে না। তাহলে আরশ কি করছে কিচেনে? যাকে এটা আমার ভাবার বিষয় না, যার যা করার করুক, আমার কি। নুসরাত কিচেনে ঢুকতেই একবার আরশ পেছনে ফিরে নুসরাতের দিকে তাকিয়ে আবার কফি বানাতে মন দিল। নুসরাত চামচ 4টা, জুস, লেস, প্রেগেলস হাতে নিল। ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো। 2 হাত ভরে যাওয়ায় খাবারের জিনিসে পা দিয়ে ফ্রিজের দরজা লাগালো। ফ্রিজের দরজা লাগাতে গিয়ে বেশ জোরে শব্দ করলো। ভেঙে ফেল, এটা এত ধীরে লাগানোর কি দরকার ছিল? নুসরাত কথা বলল না। বলুক, আর কয়দিন আছে ও এ বাড়িতে? 2 দিন পর জামাইয়ের বাড়ি চলে যাবে, তখন মিস করবে। তাহলে আর মানুষের সাথে ঝগড়া করে কি হবে? নুসরাত ভালো হয়ে গিয়েছে এখন। আরশের কপালে ভাঁজ পড়ল। আজকাল নুসরাতের ভেতর বিরাট পরিবর্তন এসছে। আগে কথা বললেই ঝগড়া লাগতো। যে মেয়ে, সে এখন চুপচাপ কথা শুনছে। নুসরাত খাবারগুলো এক পাশে রেখে চামচ ধুতে গেল। আমার কাপটা ধুয়ে এদিকে দে। নুসরাত চুপচাপ ধুতে গিয়ে বাদল বিপত্তি। পায়ের সাথে পায়ের প্যাচ লেগে ঠাস করে পড়ল মেঝেতে। সাথে আরশের নিজস্ব মালিকানার কাপও পরে মেঝেতে ভেঙে গেল। আরশ হাঁ করে তাকিয়ে থাকলো কাপের দিকে। রাগে ইচ্ছে করলো নুসরাতের চুলের গোড়া ছিঁড়ে ফেলতে। নুসরাত মেঝেতে পড়ে ব্যথা পেল। ব্যথা ভুলে ধীরে ধীরে হিহি করে হেসে উঠল আরশের মুখে রিয়াকশন দেখে। তা কিছুক্ষণ পর জোরালো হাসিতে রূপান্তরিত হলো। নুসরাতের দিকে রাগী চোখে তাকালো আরশ। নুসরাত হাসি থামালো না, ওইভাবে মেঝে থেকে উঠে বসলো। অন্যদিকে মুখ ঘোরালো। তারপর মুখে হাত দিয়ে চাপা দিয়ে হা হা করে হেসে উঠল। হাসির সাথে কোমরে ব্যথা অনুভব করলো, তবুও হিহি করে হাসলো। হাসি থামালো না। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নুসরাতের চা খাওয়ার কাপ সজোরে মেঝেতে ফেললো। সেটা পড়ে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্যাসের ওপর বসানো কফির পাত্রটা পানি শুকাতে শুকাতে পুড়ে গেল। পুরা গন্ধ নাকে আসতে আরশ তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করলো। কফি বানানোর পাত্র বেসিনে পানির ট্যাপ চালিয়ে ভিজিয়ে রাখলো। নুসরাত দুঃখী দুঃখী মুখ বানিয়ে চা খাওয়ার কাপের দিকে তাকিয়ে থাকলো। আরশের মনে হলো এবার কিছুটা শান্তি লাগছে। নুসরাতের দুঃখী দুঃখী মুখ দেখে মুখ করুণ বানিয়ে আরশের দিকে তাকালো। মুখে কষ্ট ফুটিয়ে বলল, ভেঙে দিলেন? হ্যাঁ, ভেঙে দিয়েছি। কি এক শান্তি লাগতেছে নুসরাত তোর এই দুঃখী মুখ দেখে।
নুসরাত আরুষের কথায় এক বালতি পানি ঢেলে হেসে উঠল। হেসে কিচেনের মেঝেতে গড়াগড়ি খেলো। আরশ, ভাইয়া সামান্য কাপের জন্য এই আমি নুসরাত দুঃখ পাবো ইম্পসিবল। আমি বড় বড় জিনিসের জন্য দুঃখ পাই না, সেখানে কিভাবে সামান্য কাপের জন্য দুঃখ পাবো? আরশ ভাইয়া, আপনি এখনো আমাকে চিনতে পারেননি।